আজ আমার অফিসে যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কিছুই করার নেই, গতকাল নাইট ডিউটিতে একটুও ঘুমাতে পারিনি, তাই তো সকালে চোখ দুইটা লেগে গিয়েছিল। উফ, আজ যে এত ঘুম কই থেকে আসলো! বস যা রাগী, তাতে চাকরিটা মনে হয় যাবে। নিজের মাথায় মৃদু আঘাত করে বললাম, মাহফুজ তুই মনে হয় আজই চাকরিটা হারাবি। আমি বেশ দ্রুত গতিতে পা চালিয়ে অফিসের দিকে গেলাম। এবার চলুন পরিচয়টা জানা যাক। আমি মাহফুজ, একজন বড় অফিসারের বডিগার্ডদের পরিচালক। বাকিটা আমার আইডিতে আছে। শহরেই একটা ছোট বাড়িতে ভাড়া থাকি। পরিচয় দিতে দিতে অফিসে চলে এসেছি। অফিসে ঢুকতেই বস রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসতে কত সময় লাগে? হয় ঠিক মতো কাজ করবি, নয়তো কাজ ছেড়ে দিবি। সরি বস, আর এরকম হবে না। আসলে গতকাল ঘুমাতে পারি নাই, তাই। ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমি কৈফিয়ত চাইছি? বডিগার্ডের মতোই থাকবি, যা গিয়ে নিজের কাজ কর। মাথা নিচু করে গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম। আসলে কোম্পানিটা অনেক বড়, আর প্রচুর কন্টেস্ট হয় অন্য সব কোম্পানির সাথে, তাই সব কিছুর দেখাশোনা কঠোরভাবে করতে হয়। কিন্তু আজ একটু দেরি হওয়াতে বসের আচরণ তো দেখলেনি। তারপর সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। এসেই সিসি ক্যামেরাগুলো চেক করতে কম্পিউটারে বসে গেলাম। এখন যদি আমার পরিবার আমার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো, এইসব কথা ভাবছিলাম। আর তখনই আমার কাঁধে কারোর হাতের ছোঁয়া পেলাম। তাকিয়ে দেখি রবিন সাহেব। হ্যাঁ, রবিন সাহেবও আমার সাথে বডিগার্ডের কাজ করে। তিনি আমার থেকে বয়সে বড় হলেও আমরা দুজনেই নিজের ভাইয়ের মতো। কি ব্যাপার ভাই, কি ভাবছো এত? না ভাই, তেমন কিছু না, নিজের পরিবার সম্পর্কে ভাবছিলাম আর কি। কেন? আমরা কি তোমার পরিবার নই? দরকার পড়লে আমার বাড়ি থাকবে, আমরাই তোমার পরিবার। আমিও রবিন সাহেবের কথায় মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমার আন্ডারে থাকা গার্ডদেরকে পজিশন ঠিক করে দিয়ে আমাদের ডিউটি শুরু করলাম। সিসি ক্যামেরা কোম্পানির প্রত্যেকটা কোণায় সেট করা। সেগুলোতে তীর্যকভাবে দৃষ্টি রাখতে হয় সব সময়, কারণ যে কোনো সময় যে কেউ অ্যাটাক করতে পারে, আবার কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এদিকে বসের ম্যানেজার নীলা বসের কেবিনের সামনে এসে দেখি বস কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামেন। ভেতরে ঢুকে বসের সামনের চেয়ারে বসে পড়ে। তারপর ফাইলটা টেবিলের উপরে রেখে বসের দিকে এগিয়ে দেয়। স্যার, এই ফাইলটাতে কয়টা সাইন লাগবে আপনার? একটা প্রজেক্ট হাতে এসেছে, আমরা অনেক লাভবান হতে পারবো স্যার। বস ফাইলটা ভালো করে চেক করে কয়েকটা সাইন করে দেয়। নীলা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেটার কাজ প্রায় শেষ করে ফেলেছে। তাই বস খুশি হয়ে নীলাকে কংগ্রেস জানায়। নীলাও অনেক খুশি হয়। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি অনেক চিন্তিত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি স্যার? না না, আমি ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। নীলা খুশি মনে বসের ক্যাবিন থেকে বেরিয়ে যায়। নীলা আমার খুব ভালো একজন বন্ধু, অনেক ভালো মেয়ে, সবার সাথেই মিশুক। বলতে গেলে অফিসে এবং বাইরে আমি ওর বেস্ট ফ্রেন্ড। নীলা এবং বসকে নীলার প্রজেক্ট সম্পর্কে বলতে শুনেছিলাম, তাই আমিও কিছুটা জানি। সিকিউরিটির বিষয়টা ভালোভাবে চেক করে বাইরে বের হলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তখন দুপুর 12টা বাজে। লাঞ্চ করার জন্য আমাদের জন্য আলাদা একটা রুম আছে। বসের কেবিনের সামনে দিয়েই যেতে হয় আমাদের খাওয়ার রুমে। আমি যাওয়ার সময় হঠাৎ নীলা আমাকে ডাকলো। মাহফুজ, তুমি কি লাঞ্চ করতে যাচ্ছ? হ্যাঁ, লাঞ্চ করতেই যাচ্ছি। কিছু মনে না করলে আমার সাথে লাঞ্চ করতে পারো তুমি। না, কোনো সমস্যা নেই, অন্য একদিন করব। বলেই নীলার থেকে বিদায় নিয়ে খাওয়ার রুমের দিকে যাচ্ছি। বসের কেবিনের সামনে আসতেই শুনলাম বস কারোর সাথে ফোনে খুব রাগারাগি করছে। বসের কথাটা এমন, তোদেরকে আমি ভয় পাই না, আমার কি ক্ষমতা কম আছে নাকি? ফোনের ওপাশ থেকে কিছু শোনা গেল না। বস আবারও বলল, তোরা যত শক্তিশালী গ্যাং হোস না কেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এত কষ্ট করে নিজের হাতে গড়া কোম্পানিকে এত সহজে তোদের হাতে দিয়ে দেবো না। ওপাশ থেকে কি বললো শুনতে পারলাম না। তারপর বস প্রচন্ড রেগে গিয়ে গ্যাংয়ের নামটা নিয়ে গালি দিতে শুরু করলেন, আর কুকর্মের কথাগুলো বলতে লাগলেন। গ্যাংয়ের নামটা শুনেই তো মাথায় রক্ত উঠে গেল। এই গ্যাংটা এই কয়টা দিনে এত কুকর্ম করেছে, পুরো নষ্ট করে ফেলেছে শহরটাকে। না, আমাকে কিছু একটা করতে হবে, এদেরকে ঠিক করতে রক্তের বন্যা ছড়াতে হবে। তারপর আমি খাবার রুমে গেলাম, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করছে না। আর ওদিকে বসের চেঁচামেচি বেড়েই চলেছে। আমি এসবের থেকে দূরে যেতে চাইছি, কিন্তু এসব আমাকে ছাড়ছে না। কোনো মতে খাবার খেয়ে আমার আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর আমি ফিরোজকে ফোন দিলাম। ফিরোজ কল সার্ভিসে কাজ করে, আমার পুরনো বন্ধু। প্রথমবার কেটে গেল, কিন্তু দ্বিতীয়বার ধরলো। তুমি এতদিন পর ফোন দিলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই, শুধু একজনের ফোন কল আর এসএমএস আমার ফোনে ট্রান্সফার করে দিতে হবে। পারবে তো? বস, এটা কোনো কথা বললেন? 5 মিনিট ওয়েট করো, আমি ট্রান্সফার করে দিচ্ছি। ফিরোজের সাথে কথা বলে বাকি কাজ শেষ করলাম। তারপর বাসায় চলে গেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিজয় সাহেব, অফিসের বস, প্রচুর চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। তার মাথা যেন কিছুতেই কাজ করছে না। বিজয় সাহেব মনে মনে বলল, ওদেরকে তো বলে দিলাম আমি ওদের গ্যাং দেখে নেব, কিন্তু কীভাবে কি করব
আমারও সিকিউরিটি ব্যবস্থা কম নাই। আর মাহফুজ আমার সিকিউরিটির সাথে সব বড় সাপোর্ট, কিন্তু ওরা তো সাজ্জাদের গ্যাং, এই শহরের সব থেকে পাওয়ারফুল। ওরা এমন কোনো কাজ নাই যা ওরা করে নাই। সাজ্জাদের নাম শুনলেই পুরো শহর এখন কেঁপে ওঠে। এখন মাহফুজই আমাকে সেভ করতে পারবে, কিন্তু আজ তো সামান্য একটা কারণে মাহফুজকে আঘাত করছি। উফ, মনটা খারাপ থাকলে যে কখন কি করে বসি। দেখ, মাহফুজের কাছে ক্ষমা চেয়ে নেবো, তবুও আমার সেফ থাকা থাকবে। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিলাম অনেক সময় নিয়ে। তারপর হালকা কিছু খেয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেলাম। তারপর মন দিয়ে কাজগুলো করতে লাগলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। আমার ফোনে তো অপরিচিত কারোর ফোন দেওয়ার কথা নয়। তখনই মনে পড়লো আমার ফোন তো বসের ফোনের সাথে কানেক্ট করা। এসব ভাবতেই ফোনটা রিসিভ হয়ে গেল। তখনই ফোনটা কানের কাছে নিলাম। কে আপনি? তোর বাপ রে কুত্তার বাচ্চা। তুই তুই আবার ফোন করেছিস? ফোন করে কোনো লাভ হবে না। আমি আমার নিজের হাতে গড়া কোম্পানিকে তোদের হাতে তুলে দেবো না। সে তোরা যত পাওয়ারফুলই হোস না কেন। দরকার পড়লে আমি পুলিশের কাছে গিয়ে তোদের নামে কেস করে আসবো। রাজের বিরুদ্ধে কেস করিস তুই? হা 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 হা। তোর মতো পিঁপড়ার বাচ্চা কি করবি আমার? পুলিশের বাপ আমি। সেটা দেখা যাবে কে কার বাপ। এই রাজকে এখনো চিনিস নাই তুই। ভালোই ভালোই দিয়ে না দিলে তোর কোম্পানি মাইনের বিস্ফোরণেই উড়ে যাবে। হা 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 হা। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তোর একটা মেয়ে আছে, শুনেছি বিয়ের বয়স হয়েছে। তো দেখে রাখিস তোর এসবের জন্য মেয়ে যেন কষ্ট না পায়। তোকে 2 দিনের সময় দিলাম, ভেবে দেখ। বলেই বসের মুখের উপর ফোনটা রেখে দিল। এখন বিজয় সাহেবের নিজের থেকে মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে। এখন তো কিছু একটা করতেই হবে। এ কে আছিস? এখনই মিটিং ডাক আর মাহফুজকে ডেকে পাঠাবো। কি যে হবে। অন্যদিকে বিজয় সাহেবের তো রাজের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাইনের কথা শুনে যেন তার কোনো হুঁশই নেই। এদিকে এসব কথাবার্তা শুনে তো আমার মাথায় রক্ত চড়ে গেছে। ওই রাজের এত বড় সাহস যে আমাদের কোম্পানির দিকে চোখ তুলে তাকায়। তারপর বিজয় সাহেব একটা জরুরি মিটিং ডাকে। নীলা সহ সেখানে কোম্পানির প্রায় সমস্ত স্টাফই উপস্থিত। একটু পর আমি আসলে মিটিং শুরু হয়। আপনারা সকলেই জানেন যে আমার সেক্রেটারি নীলার মাধ্যমে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর এর মাধ্যমে অনেক বড় একটা লাভ হবে আমাদের। কিন্তু সাজ্জাদের যে গ্যাংটা আছে তার বর্তমান দায়িত্ব রাজ আছে হয়েছে। ওদের চোখ আমাদের কোম্পানির উপর পড়েছে। আর সবাই তো জানো আমার একটা মেয়ে আছে, এবার অনার্স 3য় বর্ষে। এখন রাজ বলছে যদি কোম্পানি ছেড়ে না দেয় তাহলে ওরা আমার মেয়েকে। আর কিছুই বলতে পারলেন না বিজয় সাহেব। চশমার নিচ থেকে চোখের পানি মুছে আবারও বললেন, এখন নিজের থেকে আমার মেয়েকে নিয়েই বেশি ভয় হচ্ছে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাহলে আমি কি এখন প্রজেক্টটা ছেড়ে দেবো? বিজয় সাহেব কথা বলতেই আমি দাঁড়িয়ে গেলাম। কার এত বড় বুকের পাটা যে আপনাকে এসবের হুমকি দেয়? আজ থেকে আপনার সবকিছুর সেফটির দায়িত্ব আমি নিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন বস। বলেই আমি মিটিং শেষ করে দেই। তারপর আমার শুরু হয় 2 দিকের কাজ। একদিকে অফিস আর অন্যদিকে বসের মেয়ে। কিন্তু বিজয় সাহেব আরও সেফটির জন্য পুলিশের সাহায্য নেবে বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রচুর গতিতে ড্রাইভ করে থানার সামনে গিয়ে থামে। তারপর সোজা পুলিশ কমান্ডারের রুমে চলে যায়। কমান্ডার বিজয় সাহেবকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ বিজয় সাহেব দেশের টপ ধনীদের মধ্যে একজন। জি বিজয় সাহেব, কোনো সমস্যা হয়েছে আমাকে বলতেন, আমি চলে যেতাম। শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? না না, সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে না থেকে বসুন। তারপর কমান্ডার বসলে বিজয় সাহেব বলতে থাকেন, আসলে আমাকে একটা গ্যাং অনেক হুমকি দিচ্ছে আর আমার কোম্পানিকে দখল নেওয়ার চেষ্টা করতেছে। আপনাকে কিছু পুলিশ দিতে হবে আমাকে, আর নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু কত পুলিশ লাগবে আর কখন লাগবে বলবেন আমাকে, আমি ব্যবস্থা করে দেব। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর বিজয় সাহেব অফিসে এসে সেদিনের মতো সবাইকে ছুটি দিয়ে দেয় আর আমাকে বিশেষ অনুরোধ করে যেন তার মেয়ের কিছু না হয়। আমিও তার দায়িত্ব ভালোভাবে বুঝে নিই। আর এদিকে রাজের কাছে খবর পৌঁছে যায় যে বিজয় সাহেব পুলিশের কাছে গিয়েছিল আর পুলিশও তাকে সাহায্য করবে বলে জানিয়েছে। এ কথা শুনে রাজের মাথায় তো আগুন ধরে যায়। রাজ তখনই তার দলবল নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর থানার সামনে 8 থেকে 10টা গাড়ি এসে দাঁড়ায়। কমান্ডার গাড়িগুলো দেখেই চিনে ফেলেছে এটা রাজের গাড়ি। কমান্ডার রাজকে দেখে উঠে দাঁড়িয়ে যায় আর ভয়তে ঘামতে শুরু করে। রাজ এসে একটা চেয়ার নিয়ে কমান্ডারের সামনে টেবিলে পা তুলে দিয়ে বসে আর বলে, ওই কমান্ডার, এই শহরে তোর মোট কত পুলিশ আছে? জি স্যার, মোট 5000 পুলিশ আছে। আমার কত ছেলেপেলে তৈরি করা আছে জানিস তুই? এই শহরে আমার 20,000 ছেলেপেলে তৈরি করা আছে। ওদের একবার বললে তোর কি অবস্থা হবে জানিস? কমান্ডার তো রাজের কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কমান্ডার বলে, কিন্তু স্যার আমাকে এগুলো বলছেন কেন? বিজয় যে গ্যাংয়ের কথা বলছে সেটা আমারই গ্যাং, আর আমি বিজয়ের কোম্পানি নেব বলেছি। তাই তুই ওকে কোনো প্রকার পুলিশ দিয়ে হেল্প করতে পারবি না। আর যদি দেখি যে কোনো প্রকার পুলিশ দিয়েছিস তাহলে। থাক, আর বলা লাগবে না। আমি বিজয় সাহেবকে কোনো প্রকার সাহায্য করব না।
আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর রাজ থানা থেকে বেরিয়ে যায় আর কমান্ডার বিজয়কে ফোন করে বলে যে তাকে পুলিশ দিয়ে সাহায্য করতে পারবে না। একথা শুনে বিজয় সাহেবের তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি রাতটা কোনো মতে পার করে দিয়ে সকালে অফিসে চলে যায়। কোনো উপায় না পেয়ে বিজয় সাহেব আমাকে ডেকে পাঠায়। একটু পর আমি আন্ডারগ্রাউন্ড রুম থেকে বসের কাছে চলে যাই। গিয়ে দেখি অতিরিক্ত চিন্তায় বসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বস, আসতে পারি? আমার কথায় বিজয় সাহেব চমকে ওঠে। হ্যাঁ মাহফুজ, এসো ভেতরে এসো। আমি ভেতরে গিয়ে বসের সামনে সোজা হয়ে দাঁড়াই। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চেয়ার দেখিয়ে দিয়ে আমাকে বললেন, বসো এখানে। আমি তো অবাক হয়ে গেছি বসের কাণ্ড দেখে। দুদিন আগেও ওই রকম ব্যবহার করলো আর এখন এত খাতির করছে। তারপর আমি চেয়ারে বসি। বিজয় সাহেব আমার দুইটা হাত জোর করে ধরে ফেলে। পরে পুলিশের কাছে যাওয়ার ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে বলে দেয়। আমার মনে হয় পুলিশকে ওই রাজ এই হুমকি দিয়েছে। এখন আমি কি করব? আমাকে বাঁচাও মাহফুজ। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখছি আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। এ কথা বলে আমি আবার নিজের কাজে চলে যাই। না, এবার আমাকেই ব্যবস্থা নিতে হবে। ওই রাজের বংশকেই নিপাত করে দেব। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। রাতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সোজা বসের বাসায় চলে যাই। বাসার সামনে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। আমাকে দেখেই তো বসের মেয়ে ফিদা হয়ে যায়। আমি এমনিতেই দেখতে অনেক স্মার্ট, ফর্সা মুখ, চুলটা মাঝারি আকারে কাটা, তার উপর আবার স্টাইল করে রেখেছি। আজকে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরে এসেছি। সত্যি বলতে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো মেয়েকে ফিদা করাতে এতটুকুই যথেষ্ট। তাসফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তাকে গাড়িতে বসতে বললাম। ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন, আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। আমার কথায় তাসফি চমকে ওঠে। এতক্ষণ আমাকে দেখে তাসফি একটা ঘোরের মধ্যে ছিল। একবার দেখাতেই আমাকে ভালো লেগে যায় তাসফির। তারপর তাসফি গিয়ে গাড়িতে উঠে বসে। আমি ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছুক্ষণ পর আমরা কলেজের সামনে এসে পৌঁছাই। তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়। আমি তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো আর আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই এরকম করে নিয়ে যেতে লাগলো। এমনভাবে সবাই মিলে ধরেছে যে ছুটতেও পারছি না। এই তোমরা কারা আর এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবি, না হলে এখন তোর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমি ভয়ে চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম। ছেলেগুলো আমাকে রাজ্যের কাছে নিয়ে গেল। আর এই শহরে এমন কেউ নাই যে রাজকে চেনে না। আমিও তার ব্যতিক্রম নই। রাজ আমাকে দেখে বলে, এই কুত্তার বাচ্চা, তোর তো দেখি তোর বসের উপর খুব মায়া। এবার তো দেখি তোর বসকে বাদ দিয়ে তোর মেয়ের উপর নজরদারি করতে হচ্ছে। যেখানে আমি তোর বসের মেয়েকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলি। তোর তো দেখছি খুবই দরদ। আপনারা শুধু শুধু বসের কোম্পানির উপর নজর দিয়েছেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। আর কোম্পানিকে দখলে নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিয়েছেন কেন? রাজ এবার রেগে গিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার কথার উপর কথা বলিস? আর আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? এটা বলেই রাজ আমার বুক বরাবর সোজা একটা লাথি মারে আর আমি ছুটে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ি। এত জোরে লাথি মেরেছে যে আমার মনে হচ্ছে এখনই যেন দম বেরিয়ে যাবে। এই তোরা কে আছিস? ওই কুত্তাটাকে এমন ভাবে মারবি যেন বাঁচতে না পারে। বলেই ভেতরে চলে যায়। সাথে সাথে রাজের অনেকগুলো ছেলে এসে আমাকে এলোপাতারি মারতে থাকে। একসময় আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। রাজের ছেলেরা তখনও মারতে থাকে। একটু পর তারা খেয়াল করে যে আমার শরীর আর নড়াচড়া করছে না। একজন নাকের কাছে হাত দিয়ে দেখে যে শ্বাসও নিচ্ছি না। তারপর ছেলেগুলো আমাকে গাড়ি করে রাস্তায় ফেলে দিয়ে আসে। আমার নিথর দেহ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সেই পথ দিয়েই আমার এক বন্ধু যাচ্ছিল। আমাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তারপর ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। ওদিকে বিজয় সাহেব এদিক ওদিক পায়চারি করছে, কারণ আমার কলেজ থেকে আসতে এত দেরি হওয়ার কথা নয়। আবার কোনো বিপদ হলো না তো? বস তখন এই নাম্বারে ফোন করে। আমার ফোনটা তখন তাহসিনের কাছে ছিল। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে ওঠে। তাহসিন তখন ফোন রিসিভ করতেই, মাহফুজ তুমি কোথায়? সেই কখন বেরিয়েছ, এখনো আসলে না? তাহসিন প্রথম থেকে শেষ পর্যন্ত বলে, মাহফুজের অবস্থা অনেক খারাপ আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায়। বিজয় সাহেব আমার চিকিৎসার সব রকমের ব্যবস্থা করেন। এভাবেই 3 দিন কেটে যায় হাসপাতালে। 4 দিনের মাথায় আমার জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি বস আর তাসফি আমার পাশে বসে আছে। আমি চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম যে কোথায় আছি। বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। তুমি এখন হাসপাতালে আছো, কোনো সমস্যা নাই, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ। আমাকে এখানে কে নিয়ে আসলো? তোমার এক বন্ধুই তোমাকে এখানে নিয়ে এসেছে, তার সাথে আরো কয়েকজন আছে, তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে তাকাতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন গল্প করছে, আর পুরো হাসপাতাল মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরা। আমার জ্ঞান ফিরেছে দেখে সিফাত ভাই আমার কাছে আসলো। সিফাত ভাইয়ের
পিছনে দেখি তাহসিনও রুমের ভেতরে ঢুকলো। তাহসিনকে দেখে তো আমি অবাক। হঠাৎই তাহসিন কই থেকে আসলো? মাহফুজ ভাই, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আপনি হঠাৎ এইখানে? হ্যাঁ ভাই, শুনলাম আপনি হাসপাতালে অ্যাডমিট হয়েছেন, তাই দেখতে চলে আসলাম। তারপর সিফাত চোখের ইশারা দিয়ে বস আর তাসফিকে পাঠিয়ে দিতে বলল। বস, আপনি এখন যেতে পারেন, আমি ভালো আছি, আমার বন্ধুরা এখানে আছে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বস কিছুতেই যাবে না আমাকে এভাবে রেখে। তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দিলাম। বস আর তাসফি হাসপাতাল থেকে চলে গেলে সিফাত ভাই আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। মাহফুজ ভাই, একবার শুধু বলেন আপনার এই রকম অবস্থা কে করছে? তার মাথা শরীর থেকে আলাদা করে দিব। আপনার গায়ে হাত দেয় কার এত বড় সাহস? হ্যাঁ মাহফুজ, শুধু একবার বলো কে এই কাজটা তোর সাথে করেছে, শুধু একবার তার নামটা বল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি বলে দিই যে কাজটা কে করেছে, তাহলে রাজের গ্যাংকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ সিফাত ভাইয়ের পাওয়ার রাজের থেকেও অনেক বেশি, আর সিফাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সিফাত ভাই, কোনো সমস্যা নেই, আমার কিছুই হবে না। আর এদেরকে সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। আর আপনার সব ছেলেদের নিয়ে চলে যান, না হলে ঝামেলা হতে পারে। ওকে ভাই। তারপর সিফাত ভাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। তারপর আমি তাহসিনকে কাছে আসতে বলি। হ্যাঁ বল। তাহসিন হলো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ডান হাত। আমাকে মেরেছে রাজ। সিফাত ভাইকে যদি রাজের ব্যাপারে বলতাম, তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাই তোকে বললাম কথাটা। আর হ্যাঁ, আমাকে যারা মেরেছে তাদের সবাইকে বিকেলের মধ্যে আমার কাছে চাই। তুই চিন্তা করিস না, বিকেলের মধ্যে তোর পায়ের নিচে সবগুলোকে ফেলবো। তবে হ্যাঁ, সাবধানে যাস, যাতে কোনো বিপদ না হয়। আরে তুই থাকতে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কার আছে? তারপর তাহসিন চলে গেলে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ি। অন্যদিকে বিজয় সাহেব হাসপাতাল থেকে সোজা অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে নিজের ক্যাবিনে বসে ভাবতে লাগলেন যে মাহফুজ তো এখন অসুস্থ, কিন্তু আমারও আমার মেয়ের সাহেব থাকার জন্য কাউকে লাগবে, কিন্তু কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমার সেফটির জন্য এমন কাউকে লাগবে যাকে আমি বিশ্বাস করতে পারি। বিজয় সাহেব অনেক ভাবছেন, কিন্তু কাকে ঠিক করবেন ভেবে পাচ্ছে না। হঠাৎই বিজয় সাহেবের মনে পড়লো একটা গ্যাংয়ের কথা, যে গ্যাংয়ের লিডার হলো তুহিন। আর তুহিনের সাথে বিজয় সাহেবের অনেক ভালো সম্পর্ক আছে। রাজ, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে পিছু হাঁটানো এত সহজ নয়। তখনই বিজয় সাহেব তুহিনের আস্তানার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর তুহিনের আস্তানায় গিয়ে পৌঁছালো। তুহিন বিজয় সাহেবকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরে বিজয় আঙ্কেল, যে কি অবস্থা আপনার? তুহিনের বয়স বিজয় সাহেবের ছেলের মতো, তাই আঙ্কেল বলেই ডাকে। এই কে আছিস, আঙ্কেলকে বসতে দে। তারপর তুহিনের ছেলেরা বিজয় সাহেবকে বসতে দেয়। বলুন আঙ্কেল, এতদিন পর আপনার এই ছেলেকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন আঙ্কেল, আমি সব সময় আপনার সাথেই আছি। আমাদের এখন জীবনটা সংকটের মধ্যে আছে। একটা গ্যাং আমাদের উপর নজর দিয়েছে, বিশেষ করে আমাদের কোম্পানির উপর। আবার আমার একমাত্র মেয়ের দিকেও নজর পড়েছে ওদের। তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার বিষয়টা দেখছি। আমি আমার ছেলেদেরকে আপনার গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেব, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তারপর বিজয় সাহেব অফিসে চলে যান। অফিসে গিয়ে নিজের ক্যাবিনে যান, কারণ অফিসের কিছু কাজ বাদ পড়ে আছে। বিজয় সাহেব কাজ করছে, এমন সময় নীলা আসে। স্যার, আসতে পারি? হ্যাঁ নীলাজি, ভেতরে আসো। কোনো কাজ আছে নিশ্চয়? জি স্যার, আপনার একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম, আর মাহফুজের কি অবস্থা তাই জানার জন্য আসলাম স্যার। হ্যাঁ, আমি এখন ভালো আছি, আর মাহফুজ হাসপাতালে আছে, তুমি চাইলে দেখা করতে যেতে পারো। ধন্যবাদ স্যার। তারপর নীলা বসের ক্যাবিন থেকে বেরিয়ে নিজের কাজে চলে যায়, আর ভাবে যে কাল সকালে মাহফুজের সাথে দেখা করতে যাবে। বিকেলবেলার দিকে আমার ঘুম ভাঙে। তখন নার্স এসে চেক করে যায়। নার্স যাওয়ার পরে আমি উঠে বসি, কারণ আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তখনই ক্যাবিনে তাহসিন ঢুকলো আর আমার কাছে এসে দাঁড়ালো। মাহফুজ, ওদের 5টাকে ধরে নিয়ে আসছি আর আমাদের গোডাউনে আটকিয়ে রাখছি। প্রথমে তো কেউ বলতেই চাইছিল না, পরে উপায় না পেয়ে ওদের মাথায় গুলি ঠেকাতেই স্বীকার করলো। তোর কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হবে কেন? আমরা একসাথে 20 জন গিয়েছিলাম, আর তুই থাকতে কারোর এই ক্ষমতা নেই আমাকে টাচ করার। ঠিক আছে, ভালো কাজ করেছিস। এখন থেকে ওদেরকে জামাই আদরে রাখ। আমি সুস্থ হওয়ার পর ওদের একটা ব্যবস্থা নিব। তুই এখন নিলয় আর হাবিবকে রাজের ছেলেদের সাথে মিশে যেতে বলবি, যেন কেউ ঠিক না পায়। তারপর ওদের কাজ হলো রাজ কখন কি করে সব আমাকে জানানো। নিলয় আর হাবিব হলো আমার ইনফরমার। তারপর তাহসিন আমার খাবার দিয়ে বিদায় নিয়ে গোডাউনে চলে যায়। আমি বসে বসে খেতে থাকি, কারণ খাওয়ার পরে আমার ঔষধ খেতে হবে। এমন সময় তাসফি আমার ক্যাবিনে ঢুকলো। তাসফিকে দেখে তো আমি অনেক অবাক হলাম। একটু উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু শরীরের ব্যথায় সম্ভব হলো না। এই, আপনি কি করছেন? আমাকে দেখে বসতে হবে না, আর আপনার শরীর এখন ভালো হয়নি, আপনি শুয়ে থাকুন। তারপর আর কি, তাসফির কথাই শুয়ে থাকলাম। তারপর তাসফি আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। আপনার শরীর এখন কেমন লাগছে?
হ্যাঁ, এখন অনেকটাই ভালো লাগছে। আপনার শরীর কেমন আছে? তাসফি অনেকটা রেগে গিয়ে বলল, এই, আমাকে আপনি করে বলছেন কেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না মানে মানেটা নিয়ে কিছু জানি না। আমাকে এখন থেকেই তুমি করে বলবে, তাই জানি। আমি তাসফির হঠাৎ এমন রেগে যাওয়াতে ভয় পেয়ে যাই। আচ্ছা, এখন থেকে তুমি করেই বলবো। তুমি করেই বলতে হবে। আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। তারপর তাসফি আমাকে যা বলল সেটা শুনে পুরোই অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছুই বুঝতে পারছি না। আপনি প্রথম যেদিন আমাকে কলেজে নেওয়ার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিন আপনাকে প্রথম দেখে আপনাকে ভালো লেগে যায়। জীবনে কাউকে ভালোবাসলাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি আপনার পছন্দ হয়? আমি তো তাসফির কথায় কি বলবো ভেবে পাচ্ছি না, একদম চুপ হয়ে আছি। আমার চুপ থাকা দেখে তাসফি আবার বলে উঠল, এই, আপনি চুপ করে আছেন কেন? আমাকে আপনার ভালো লাগে নাকি তাই বলুন। দেখো তাসফি, সেটা কিভাবে সম্ভব? আমার মতো একজন বডিগার্ডকে তুমি ভালোবাসো? তোমার বাবা জানলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। তাছাড়া আমার আসল পরিচয় তুমি জানো না। আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে ঘৃণা করতে। আমি কিছু শুনতে চাই না, ব্যাস। আপনি সুস্থ হওয়া পর্যন্ত ভাবার সময় দিলাম, তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন। বলে তাসফি চলে গেল। আমি তো তাসফির চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি জল্লাদ মেয়ে রে বাবা, মেয়েটা বলে কি? আর তাসফি তো জানে না যে আমি খারাপ কাজ করি। তবে তাসফিকে দেখতে কিন্তু একদম হুড়পড়ির মতো। সত্যি বলতে গেলে আমি ওকে ভালোবেসেই ফেলেছি। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকলাম। এদিকে বিজয় সাহেব নিজের ক্যাবিনে বসে আছে। তুহিন তার অনেকগুলো ছেলে পাঠিয়েছে বিজয় সাহেবের সিকিউরিটির জন্য। ছেলেগুলো অফিসে এসে বিজয় সাহেবের ক্যাবিনে ঢুকে যায়। কে তোমরা, আর কি চাও? আমাদেরকে তুহিন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, তোমরা তুহিনের লোক। আচ্ছা, আমার কোম্পানিকে ভালোভাবে পাড়া দিবে, বিশেষ করে আমার মেয়েকে সেফ রাখবে, এটাই তোমাদের প্রধান দায়িত্ব। ছেলেগুলো নিজেদের কাজ বুঝে নিয়ে নিজেদের কাজে চলে যায়। এখন বিজয় সাহেব একটু শান্তি পেলেন। তখনই নীলা বিজয় সাহেবের ক্যাবিনে আসলো। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি স্যার। আরেকটা কথা স্যার, আমি একটু মাহফুজের সাথে দেখা করতে যেতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ওকে, যাও, কোনো সমস্যা নেই, দেখা করে আসো। তারপর নীলা অফিস থেকে বেরিয়ে হাসপাতালে চলে আসে। এরপর হাসপাতালে পৌঁছে আমার ক্যাবিনে আসে। ওহ নীলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আমিও ভালো আছি। এভাবেই কিছুক্ষণ কথা বলে নীলা আবার অফিসে চলে যায়। আমার এখন বেশ ভালো লাগছে। দুপুরে ডক্টর এসে আমাকে চেক করে রিলিজ করে দেয়। তারপর তাহসিন এসে আমাকে বাসায় নিয়ে যায়। কিরে তাহসিন, মাল কয়টার কি অবস্থা? হ্যাঁ, ভালোভাবে রাখছি যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি। ওকে ঠিক আছে, আজ বিকেল পর্যন্ত জামাই আদর করে রাখ। বিকেলে এসে আমি ওদের মিষ্টি মুখ করাবো। ওকে, তুই এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে, এখন পরে গোডাউনে আসবি। বলে তাহসিন চলে যায়। আমিও কাপড়গুলো খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেলাম। এতদিন হাসপাতালে শুয়ে থেকে শরীরটা জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপর ওয়াশরুম থেকে বের হয়ে কিছু খেয়ে নিলাম। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এখন গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পর গোডাউনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাজ্যের 5টা ছেলেকেই তাহসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি ওদের কাছে যেতেই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ওই, তোকে না আমরা মেরে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে বেঁচে গেলি কেমন করে? জানোয়ারের বাচ্চা, বাপ কি কখনো মরে নাকি? আমি মারা গেলে তোদের শরীর থেকে জানটা আলাদা করবে কে? বলেই সজোরে বুকের মধ্যে একটা লাথি মারলাম। আমার আসল পরিচয় আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি একবার জানতি তাহলে দম আটকে মরে যেতি। তারপর তাহসিনকে বললাম মোটা একটা রড আর কাটার নিয়ে আসতে। তাহসিন এসে রড আর কাটার দিয়ে গেল। রডটা হাতে নিয়ে 5টাকে এক জায়গায় করে সজোরে পায়ে বাড়ি মারলাম। সাথে সাথে মট করে হাড় কয়টা ভেঙে গেল আর ওরা মাগো বলে চিৎকার করে উঠল। তারপর কাটার নিয়ে একটার কাছে গেলাম। কাটারটা আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে কাটারে চাপ দিতেই একটা আঙ্গুল আলাদা হয়ে গেল। সাথে সাথে ষাঁড়ের মতো চিৎকার দিয়ে উঠল। বাকিগুলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে এমনটা করে ফেলেছি, দয়া করে আমাদেরকে মেরো না। কেন রে জানোয়ারের বাচ্চা, আমাকে মারার সময় এই কথাগুলো তোদের মনে ছিল না? এখন তো তোদের জামাই আদর করবো বলেই কাটার দিয়ে এলোপাথারি ওদের বুকে মারতে থাকলাম। তারপর বাকিগুলোর সব কটা আঙ্গুল কেটে নিলাম। অনেক রক্ত পড়ছিল, তাই টেপ দিয়ে আঙ্গুলের মাথা পেঁচিয়ে দিলাম। তখন সব কটা গলা কাটা মুরগির মতো করছিল। সাথে সাথে ওদের বুক থেকে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। এভাবে আর কিছুক্ষণ থাকলে ওদের জীবন চলে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওদেরকে বেশি কষ্ট দিব না। আমার পরিচয় শুনলে ওদের মরতে একটু সুবিধা হবে। তখন ওদের কানের কাছে মুখ নিয়ে আমার পরিচয়টা বললাম। সাথে সাথে ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল।
আর দম আটকে মারা গেল। তাহসিনকে বললাম ওদের লাশগুলো শহরের মেইন পয়েন্টে ঝুলিয়ে রেখে আসতে, যাতে শহরের সবাই দেখতে পারে। তারপর বাসায় চলে গেলাম। এখন একটু শান্তি লাগছে ওদেরকে মেরে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। অপরিচিত নাম্বার দেখে প্রথমে ফোন ধরলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো। এবার ফোনটা রিসিভ করতেই মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমি। আরে আমিটা কে? দেখুন, পরিচয় দিলে দিন, আর না হয় ফোনটা কেটে দিন। আরে অত রেগে যাচ্ছেন কেন? আমি তাসফি। ও তাসফি, আসলে হঠাৎ করে ফোন দিলে তো। কেন, ফোন দিতে পারি না নাকি? না সেটা নয়, কিন্তু আমার নাম্বার পেলে কোথায়? যাকে ভালোবাসি তার নাম্বার পেতে সময় লাগে নাকি? আচ্ছা, আমাকে আপনার ভালো লাগে নাকি সেটা বলেন। তাসফির কথা শুনে চুপ করে গেলাম। এত কথার মধ্যে আবার এই কথা কেন? মেয়েটা আসলেই পাগলি। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, আমাকে আপনার ভালো লাগে নাকি? আমি আর কোনো অজুহাত শুনবো না। আমি জীবনেই কাউকে ভালোবাসলাম, আর এখন যদি না বলেন তাহলে আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। না, কি যে করি মেয়েটাকে নিয়ে। এখন না বললে যদি কিছু করে বসে, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। কি হলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা কি মেনে নেবে? হ্যাঁ, মেনে নিবে, কারণ আমি যা বলি আমার বাবা তাই শোনে। আমার সুখের জন্য বাবা সব কিছুই করবে। তারপর তাসফির সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠে অফিসে যেতে হবে। অনেক দিন যাওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরে হইচই লেগে গেছে। মাফিয়ার ছেলেগুলোকে এত খারাপভাবে কে মারলো? ওদিকে রাজের অবস্থা তো আরো খারাপ। রাজ তো পুরো পাগল হয়ে গেছে, যেভাবেই হোক ওর ছেলেদের খুনিকে ধরবে। কিন্তু আমাকে ওদের মাফিয়ার 14 গোষ্ঠীও চেষ্টা করলে ধরতে পারবে না। আমি নিশ্চিন্তে বসে আছি, যেন কিছুই জানি না। অফিসের সময় হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে যাই শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের ড্রেস পরে নেই। বাসা থেকে বের হব, এমন সময় ফোনটা বেজে ওঠে। তারপর ফোনটা রিসিভ করে যা শুনি তাতে তো আমার হুঁশই উড়ে যায়। হ্যাঁ নিলয়, বল কি অবস্থা? নিলয় হলো আমার ইনফরমার। ভাই, রাজ তো বিজয় সাহেবের বাড়িতে মাইন্ড ফিট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর মাইন্ড এর সাথে বিজয় সাহেব এবং তার মেয়েকেও উড়িয়ে দিবে। কি বলিস কি তুই? নিলয়, তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি তুই? না ভাই, আমার মাথা একদমই ঠিক আছে। রাজের সাথে থেকে শুধু ওদের এই প্ল্যান সম্পর্কে যা জানলাম তাই বললাম আপনাকে। তারপর ফোন রেখে দিলাম। নিলয়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে রাজ তো শুধু প্ল্যানই করছে, কাজ করতে দেরি আছে। ততদিনে আমি রাজের সব প্ল্যান বিফল করে দিব। এরপর অফিসে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই আমার ফোনটা বেজে উঠলো। ফোন বাজতেই অস্বস্তি লাগছিল, কিন্তু স্ক্রিনে তাকিয়ে দেখলাম যে বস ফোন করছে। হ্যাঁ বস, বলেন। মাহফুজ, কোথায় আছো তুমি? তাসফিয়াকে তো কলেজ নিতে হবে, তাড়াতাড়ি বাসে এসো। ও, আমার তো সেই কথা মনেই নেই। নিলয়ের কথা তো ভুলেই গিয়েছিলাম। তারপর বসের বাসার দিকে রওনা দিলাম। একটু পর বসের বাসার পৌঁছে গেলাম। গিয়ে দেখি তাসফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে। আমি গাড়ির সামনে যেতেই তাসফি বলে উঠল, আচ্ছা, আজ আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। আমার কথা শুনে তাসফিকে দেখলাম লজ্জায় মাথায় নিচু করে ফেললো। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভিং করছি আর খেয়াল করছি তাসফি লুকিং গ্লাস দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবেই কিছুক্ষণ পর তাসফির কলেজের সামনে চলে আসলাম। তাসফি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। আচ্ছা, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, এখন থেকে কি তুমি করে বলতে পারি? এই কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেললাম। এই মেয়েটা যে এত লজ্জা নিয়ে কিভাবে বেঁচে আছে। হ্যাঁ, তুমি করে বলতে পারো। ধন্যবাদ তোমাকে, বলেই কলেজের ভেতরে চলে গেল। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু গেটের সামনে যেতেই একটু অবাক হলাম, কারণ গেটে যারা পাহারা দিচ্ছে সবারই নতুন মুখ। আমি কিছুই বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। সোজা নিজের কাজে আন্ডারগ্রাউন্ডের রুমে চলে গেলাম। ওদিকে রাস্তার ছেলেদের সাথে বসে আছে। এমন সময় রাজ্যের ইনফরমার এসে রাজের সামনে দাঁড়ালো। কিরে, কোনো নতুন খবর পেলি নাকি? হ্যাঁ বস, একবারে তাজা খবর। বিজয় সাহেব তুহিনের কাছে গিয়েছিল কিছু ছেলেকে দেওয়ার জন্য, যাতে করে কোম্পানির সিকিউরিটি গার্ডের বিষয়টা নিশ্চিত করতে পারে। ওই ছোট লোকের বাচ্চাকে ওর মেয়ে সহ মাহিন্দে উড়িয়ে দেব। ওর বাড়ি আর কোম্পানির কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। এই শফিক, তুহিনকে ফোন করে আসতে বল। তারপর শফিক ফোন করে তুহিনকে আসতে বলে। শফিক হলো রাজের ডান হাত। ফোন করার একটু পরেই তুহিন চলে আসে রাজের আড্ডায়। তুহিন এসে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজ তুহিনকে কন্ট্রোল করে। জি বস, বলুন, হঠাৎ জরুরি তলব করলেন যে? তুহিন, তুই নাকি বিজয় সাহেবের কোম্পানিতে তোর ছেলে পেলে পাঠিয়েছিস? বস, উনি আমাকে ছেলের মতন দেখেন।
আমার কাছে এসে বললেন যে একটা গ্যাং ওনাকে হুমকি দিচ্ছে, ওনার সেফটির দরকার, তাই আমাদের ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তুই জানিস যে সেই গ্যাংকে? সেইটা হলো আমার গ্যাং। আর আমার চোখ পড়েছে বিজয়ের কোম্পানির দিকে। জি বস, জানতাম না যে ওইটা আপনার গ্যাং। আমি এখন আমার ছেলেদেরকে ফিরিয়ে আনতেছি। তখন তুহিন তার ছেলেদেরকে ফিরে আসতে বলে। এদিকে বিজয় সাহেব নিজের ক্যাবিনে বসে কাজ করছে। একটা বড় প্রজেক্ট তার হাতে আসাতে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। এমন সময় তুহিনের ছেলেরা বিজয় সাহেবের ক্যাবিনে চলে আসে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, বিজয় সাহেব, আমাদের বস আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে বলেছেন আর পাহারা দিতে নিষেধ করেছেন, তাই আমরা চলে যাচ্ছি। বিজয় সাহেব কাজ করছিলেন। ছেলেটার কথায় বিজয় সাহেব চমকে উঠলেন। পাহারা দিতে নিষেধ করছে মানে? কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের এত কথা শোনার সময় আমাদের কাছে নাই। আমাদের কাছে অর্ডার আছে চলে যাওয়ার জন্য, তাই দেরি করা সম্ভব না। আপনি দরকার হলে বসের সাথে কথা বলেন। বলেই ছেলেগুলো চলে যায়। বিজয় সাহেব তো অনেক অবাক হয়েছে ছেলেগুলোর কথা শুনে, কিন্তু তুহিন হঠাৎ এমন করলো কেন? বিজয় সাহেব কিছুতেই মেলাতে পারছে না তুহিনের ব্যবহার। বিজয় সাহেব সাথে সাথে তুহিনকে ফোন দেয়। একবার বাজতেই তুহিন ফোন ওঠায়। তুহিন, তুমি নাকি তোমার ছেলেদের ফিরিয়ে নিয়েছো? আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আমাকে উপর থেকে এর কারণেই চাপ দেওয়া হচ্ছে, তাই আমি পারবো না আপনাকে সেফটি দিতে। আমাকে মাফ করে দিন। বলেই ফোনটা কেটে দিল। বিজয় সাহেব তো তুহিনের কথা শুনে ভেঙে পড়েছে। তুহিন ছিল নিজের ছেলের মতো। বিজয় সাহেব টেবিলের উপর মাথা রেখে ভাবতে লাগলেন কি করা যায়, কারণ কোম্পানির সেফটির জন্য তুহিনের ছেলেদের এনেছিল। বিজয় সাহেব সিদ্ধান্ত নিলেন যে এবার আমাকেই সমস্ত কিছুর দায়িত্ব দেবে, কারণ আমাকে বিজয় সাহেবের মনে ধরে গেছে। আমি এতদিন ধরে নিজের ছেলের মতো কোম্পানি আর তার পরিবারের দেখাশোনা করছি। আমি আন্ডারগ্রাউন্ড রুমে বসে সবগুলো সিসি ক্যামেরার দিকে নজর রাখছি। কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন শুধু বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে, যাতে করে বাড়িতে বসে সবকিছুর উপর নজর রাখা যায়। তারপর বিজয় সাহেবের কাছ থেকে ছুটি নিলাম বাইরে যাব বলে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। কিন্তু গেটের কাছে আসতেই দেখি সেই অচেনা ছেলেগুলোর একটাও নেই। মনের মধ্যে তখন একটু খটকা লাগলো। যাই হোক, বসের কাছ থেকে জেনে নিব বিষয়টা। তারপর বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসলাম। অফিসে ঢুকবো এমন সময় ফোন এলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোন রিসিভ করে বুঝলাম যে বসের ফোনে ফোন এসেছে। তারপর ফোনটা কানে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি তোর বাপ রাজ রে। তুই আবার কেন ফোন দিয়েছিস? তোকে কিছু কথা বলি। তোর কাছে কোম্পানি চেয়েছিলাম, নিজের ইচ্ছায় দেশ নাই। কোম্পানিকে পাবো বলে আশায় ছিলাম, কিন্তু তোর মেয়েকে দেখলাম সেদিন। তোর মেয়ে তো পুরাই ঝাক্কাস দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোর কাছে দুইটা অপশন, হয় তোর মেয়েকে দিবি আর নয় কোম্পানি। যদি তাও না করিস তোর মেয়েকে খুঁজে পাবি না, আর মাইনের ধাক্কায় তোর অফিস আর বাড়ি কিছুই খুঁজে পাবি না। বলেই রাজ ফোনটা কেটে দেয়। রাজের কথা শুনে আমার মাথায় তো রক্ত উঠে যায়। রাজের এত বড় সাহস হয় কি করে তাসফিকে নিয়ে এত বড় কথা বলার? এই মাফিয়াদের কারণে পরিবার থেকে ঝরে গিয়েছি, আর ঝরে যাওয়ার কারণের মধ্যে রাজেরও হাত ছিল। তাই প্রথমে রাজকে শেষ করতে হবে, আর এটার জন্য আমাকে আগের জীবনে ফিরে যেতে হবে। তারপর অফিসে যেতেই বসের ডাক পড়লো। বসের ক্যাবিনে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো ভেতরে এসো। তারপর ভেতরে গিয়ে বসের সামনে বসলাম। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকে ভরসা করি। তারপর বস যা বললো তা শুনে তো বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু করলো। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো মাহফুজ, রাজের নজর আমার কোম্পানির সাথে আমার মেয়ের দিকেও পড়েছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি। এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। বসের এই কথা শুনে তো আমার বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু করলো। জীবনে একজনকে ভালোবাসলাম, তাও অন্যের হয়ে যাবে? ঠিক আছে বস, যখন প্রয়োজন হবে আমাকে বলবেন। বলে মন খারাপ করে বসের ক্যাবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর নিজের কাজে চলে গেলাম। এদিকে রাজের তো প্ল্যান হয়ে গেছে, মাইন কোথায় ফিট করবে আর বিজয় সাহেবের মেয়েকে তুলে আনবে। রাজের কাছে যে আমার ইনফরমার লুকিয়ে আছে সেই বিষয়টা রাজ জানে না। রাজ ওর ছেলেদের নিয়ে আড্ডায় বসে আছে। এমন সময় সিফাত ভাই আসে। সিফাত ভাইকে দেখেই রাজ দাঁড়িয়ে যায়। সিফাত ভাই, আপনি এখানে হঠাৎ করে? কেমন আছেন আপনি? হ্যাঁ ভালোই আছি, তোর কি খবর? এই আপনার জন্য ভালো আছে। তো বলুন, কি কাজে আসলেন আমার কাছে? শোন রাজ, ভালো খবর আছে। আমি জানি তুই বিজয়ের কোম্পানিকে টার্গেট করেছিস, আবার প্রথম দেখাতে তার মেয়েকেও তোর ভালো লেগেছে। অতএব বিজয়ের মেয়েকে তুলে নিতে পারলেই বিজয় দুর্বল হয়ে যাবে। কিন্তু ওইখানে মাফিয়া কিং মাহফুজ বসে আছে, যার আন্ডারে আমরা কাজ করি। বলেন কি সিফাত ভাই, মাফিয়া কিং মাহফুজকে তো আমরা মেরে ফেলার জন্য আগ্রহে বসে আছি, কিন্তু এই মাহফুজ যে কোথায় থাকে তাই তো জানতাম না। এখন তো মারার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর একটা কথা জানতে পেরেছি যে মাহফুজ বিজয়ের মেয়েকে ভালোবাসে। অতএব বিজয়ের মেয়েকে জিম্মি করলেই মাহফুজ তোর হাতে নাগালে। আর আমিও মাহফুজকে মারার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না।
একবার সুযোগ পাইছি মাহফুজকে মারার। হ্যাঁ ঠিক বলেছেন, আমি কাল রাতেই সব ব্যবস্থা করতেছি। আমার ইনফর্মার হাবিব আর নিলয় রাজদের এই প্ল্যান শুনে সাথে সাথে মাহফুজকে ফোন দেয়। মাহফুজ একটু বিশ্রাম নিচ্ছে আর তখন এই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ হাবিব বল, কি খবর? ভাই একদম তাজা খবর আছে। তারপর হাবিব রাজের প্ল্যান সম্পর্কে আমাকে সব জানিয়ে দেয়, আর আরও বলে যে সিফাত ভাই আমাকে মারার প্ল্যান করেছে। ঠিক আছে, প্ল্যান আমার কাছেও আছে। আর কালই রাজের শেষ দিন, তুই শুধু একটা কাজ কর, রাজের কাছে খবর পৌঁছে দে যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলছে, বাকি সব আমি করব। ঠিক আছে ভাই। তারপর হাবিব রাজের কাছে খবর পৌঁছে দেয় বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করছে। একথা শুনেই রাজের মাথায় আগুন ধরে যায়। বিজয়ের বাচ্চার এত বড় সাহস যে ওর মেয়ের বিয়ে ঠিক করে, যেখানে আমি ওর মেয়েকে চাইছি। কালই ওর মেয়েকে আর ওকে ধরে আনবো, আর মাইন দিয়ে কোম্পানি বাড়ি সব উড়িয়ে দেব। এদিকে আমি অন্য প্ল্যান করে বসে আছি, এই রাজকে কালই মাটির সাথে মিশিয়ে দিব। এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর নয়। আমি তাহসিনের কাছে ফোন করি। তাহসিন, তুই কোথায় আছিস? এই তো এক জায়গায় একটু কাজে আসছি। আজ বিকেলে মাফিয়ার সব ছেলেদের খবর দিয়ে আড্ডায় আসতে বল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। বিকেলে অফিস ছুটি হলে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে রেডি হয়ে আড্ডায় চলে যাই। গিয়ে দেখি আগে থেকেই সবাই এসে বসে আছে। তারপর আমি আড্ডায় ঢুকে যাই। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তারপর আমি একটি চেয়ারে গিয়ে বসি। হ্যাঁ বল মাহফুজ, কি জন্য ডেকেছিস? শোন তোরা সবাই, রাজ আমাকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা করছে, আর টার্গেট করছে বিজয় সাহেব আর তাসফিকে। ওরা জেনে গেছে যে আমি তাসফিকে ভালোবাসি, তাই তাসফিকে দিয়েই আমায় ধরবে। বিজয় সাহেবকে মাইন দিয়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। রাজ মনে হয় আজ রাতেই মাইন লাগাবে বিজয় সাহেবের কোম্পানি আর বাড়ির চারপাশে। ওরা কিছুই করতে পারবে না, আমরা সবাই আছি। আর শোন তাহসিন, তুই আমাদের ছেলেদের দুইটা গ্রুপ কর। একটা গ্রুপ রাজের সব মাইন্ডগুলো ফিউজ করে দিবে, আর একটা গ্রুপের কাজ হলো রাজের আড্ডায় জায়গায় চারপাশে যত আড্ডাখানা আছে সবগুলো চারপাশে মাইন লাগানো। ওকে, সবকিছু হয়ে যাবে, তুই নিশ্চিন্তে থাক। তারপর আমি বাসায় চলে যাই। ওদিকে আমার ধারণা অনুযায়ী রাজের ছেলেরা রাতেই কোম্পানি আর বিজয় সাহেবের বাড়ির চারপাশে মাইন লাগিয়ে দিয়ে যায়। আমি তো আগে থেকেই সিসি ক্যামেরা লাগিয়ে রাখছিলাম, তাই সিসি ক্যামেরাতেই সব রেকর্ড হয়ে গেল যেখানে মাইনগুলো লাগিয়েছে। তারপর আমি সেই ভিডিওটা তাহসিনের কাছে পাঠিয়ে দিই আর সবগুলো মাইন নষ্ট করে দিতে বলি। তারপর ঘুমিয়ে যাই। তাহসিনও কাজে লেগে যায় ছেলে পেলে নিয়ে। রাতের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলে। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেই। অফিসে পৌঁছে মন দিয়ে কাজ করতে থাকি। এভাবেই দুপুর হয়ে যায়। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করতেই রাজ বলে ওঠে, মাহফুজ তুই কি ভেবেছিস তোর ইনফর্মার দিয়ে আমার সব তথ্য নিয়ে নিবি? সেটা কখনোই সম্ভব নয়, কারণ তোর ইনফর্মারকে আমি বন্দি করে ফেলেছি। এই নে ওর গলা শোন। তারপর রাজ হাবিব আর নিলয়ের মুখের কাছে ফোনটা ধরে। ভাই আমাদের কিছু হবে না, আপনি আছেন তো, আমরা জানি আপনি আমাদের বাঁচাবেন। বলতেই রাজ ফোনটা নিয়ে নেয়। এদিকে রাজের মুখ থেকে বিজয় সাহেবের কথা শোনার জন্য বসে আছি, কারণ আমি জানি যে বিজয় সাহেব আর তাসফিকে রাজ তুলে নিয়ে গেছে। মাহফুজ শোন আর একটা কথা, তোর ভালোবাসা তাসফি আর বিজয়কে তুলে নিয়ে এসেছি। যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে আজ সন্ধ্যায় আমাদের আড্ডায় চলে আয়। আমি মেসেজে ঠিকানা দিয়ে দিছি। আর হ্যাঁ, একাই আসবি, কোনো অস্ত্র ছাড়া। বলেই ফোনটা কেটে দেয়। এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলাম এত সময় ধরে, কারণ আজই রাজকে শেষ করে দিব। আমি তখনই তাহসিনকে ফোন দেই। হ্যাঁ বল, কি করতে হবে? শোন তাহসিন, রাজ আমাকে ওদের আড্ডায় যেতে বলছে আজ সন্ধ্যায়, আর আমাকে একাই যেতে বলেছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলার জন্য ওইখানে সবকিছুর ফাঁদ তৈরি করছে। তুই 3000 ছেলে নিয়ে রাজের আড্ডার চারপাশে সেট হয়ে যা, আর সবাই স্নাইপার নিয়ে যাবি। আমি ইশারা দিলেই শুরু করে দিবি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে, তুই নিশ্চিন্তে চলে যা। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে খাটের নিচ থেকে মেশিনটা বের করি। অনেকদিন ধরে মেশিনটা ব্যবহার করা হয় না। তারপর 2 মাথাওয়ালা ছুরিটা বের করি। এতদিন পর আজ এই ছুরিটার রক্তের স্বাদ পাবে। সন্ধ্যার দিকে আমি রাজের দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। আড্ডায় ঢোকার সময় আমাকে চেক করতে থাকে, কিন্তু আমি মেশিন আর ছুরি এমনভাবে রেখেছি যে রাজের ছেলেগুলো চেক করেও পেল না। তারপর আমি আড্ডায় ঢুকে যাই। আমাকে দেখেই রাজের সব ছেলেরা ঘিরে ধরে। আমি কোনার দিকে চোখ করে দেখি তাসফি আর বিজয় সাহেবকে বেঁধে রেখেছে। ওদের পাশেই হাবিব আর নিলয়কে বেঁধে রেখেছে। সবারই মুখ বাঁধা। তাসফি আর বিজয় সাহেব তো আমাকে এখানে দেখে প্রচন্ড অবাক হয়েছে। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাসফির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিই। ঠিক সেই মুহূর্তে রাজ বেরিয়ে আসে। রাজ এসেই একটা হাসি দেয়। কিরে, শেষ পর্যন্ত আমার ফাঁদে পা দিলি? তোকে তো আজকে জমের বাড়ি পাঠাবো, তৈরি হয়ে যা। আমি জোরেই হেসে দিই। তুই শেষ করবি আমাকে? আমি অনেক দিন ধরে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছি, কিন্তু তোর জন্য আজ পর্যন্ত পারলাম না। আজ কে কাকে জমের বাড়ি পাঠায় তুই দেখ। আজই তোর জীবনের শেষ দিন। তাহলে আগে তোর সামনে তোর বসের কোম্পানি আর বাড়ি উড়িয়ে দেই। বলেই ফোনটা বের করে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপে বিজয় সাহেবের বাড়ি আর কোম্পানির লাইভ ভিডিও প্লে হচ্ছে। আবার সব মাইন্ডে উড়িয়ে দেব, আর সবাই তাকিয়ে দেখবে।
বলে ফোনের বাটনে চাপ দেয়, কিন্তু মাইন বিস্ফোরণ হয় না। রাজ তো অনেক অবাক হয়েছে, এভাবে সবগুলো মাইনের সুইচ চাপে কিন্তু একটাও বিস্ফোরণ হয় না। আমি এবার মুচকি হেসে বলি, আমি কি তোর মতো এরকম কাঁচা কাজ করি? আমার মাফিয়া দলের কাজ করিস আর আমাকে শেখাবি কাজ কাকে বলে? তারপর আমি ফোনটা বের করে রাজের অন্য জায়গাগুলোর লাইভ ভিডিও অন করি। তারপর 1 বলতেই কান ফাটানো আওয়াজে প্রথম আড্ডার জায়গাটা উড়ে যায় মাইনের আওয়াজে। পুরো শহর কেঁপে ওঠে মাইনের আওয়াজে। তারপর আমি 2 বলার সাথে সাথে আরেকটা মাইন বিস্ফোরণ হয়। এভাবে 6টা মাইন বিস্ফোরণ হয়। তো সবগুলো আড্ডার জায়গা শেষ। এখন তোকে শেষ করব। তাই নাকি? তোর সাহস তো মন্দ না, আমার ঘরে এসে আমাকেই হুমকি দিস? বলেই রাজ ওদের ছেলেদের অর্ডার দেয় আমাকে মারার জন্য। সাথে সাথে রাজের সবগুলো ছেলে আমাকে মারার জন্য এগিয়ে আসে। আমি এবার বাম পায়ের গোড়া থেকে ছুরিটা বের করে একাই ওদের সাথে লড়াই করতে শুরু করি। আমি একাই 50 জনের মতো ছেলেকে মেরে মাটিতে শুইয়ে দেই। আবার ছেলেগুলো তেড়ে আসে। আমি ওদের সাথেও লড়াই করতে থাকি, কিন্তু হঠাৎ করে আমার পেটের মধ্যে কেউ একজন চাকু ঢুকিয়ে দেয়। আমি পেছন দিকে তাকিয়ে দেখি সিফাত ভাই আমার পেটে চাকু ঢুকিয়ে দিয়ে হাসছে। আমি সিফাত ভাইকে দেখে অবাক হয়ে যাই, যে এতদিন আমার সাথে ছিল সেই আজ আমাকে চাকু মারলো। আমি তখন পেট থেকে চাকু বের করে সিফাতের বুকে সজোরে একটা লাথি মারি। সিফাত টাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি? বলে মাটি থেকে উঠে আমাকে আবার মারার জন্য এগিয়ে আসে। আর তখনই তাহসিন মাফিয়ার ছেলেদের অর্ডার দেয় গুলি চালাতে। প্রত্যেকের হাতেই স্নাইপার। সিফাত আমাকে মারার জন্য এগিয়ে আসলে স্নাইপারের গুলি এসে সিফাতের মাথা ছিদ্র করে দেয় আর সিফাত জায়গায় পড়ে মরে যায়। তারপর রাজ আমাকে মারার জন্য আসলে আমার হাতে থাকা চাকু দিয়ে রাজের পেটে ঢুকিয়ে দেয়। ছুরি দিয়ে আঘাত করতেই থাকি। রাজ রে, তোদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি, এসব ঝামেলা থেকে দূরে ছিলাম, কিন্তু তোদের জন্য দূরে থাকতে পারলাম না। এদিকে রাজ জমের বাড়ি পৌঁছে গেছে। রাজকে মারছি দেখে রাজের ছেলেরা আমাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু স্নাইপারের আঘাতে সবগুলোর মাথা ছিদ্র হয়ে যায়। এটা দেখে বাকিরা পালানোর জন্য আড্ডার বাইরে দৌড়ে চলে যায়, কিন্তু আমার ছেলেরা আগে থেকেই আড্ডার চারপাশে ঘেরাও করে ফেলেছে। বাকিদেরও মাথার খুলি ছিদ্র হয়ে যায়। তাহসিন দৌড়ে এসে সবার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এদিকে আমার যেন দুনিয়াদারি অন্ধকার হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর হয়তো আমি পরকালের বাসিন্দা হয়ে যাব। আমি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ি। আমার এই অবস্থা দেখে সবাই আমার কাছে দৌড়ে আসে। তাসফি তো কেঁদেই চলেছে। তাহসিন খেয়াল করে দেখে আমার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। পেটের মাঝখানের চাকুর আঘাতে অনেক বড় ক্ষত হয়ে গেছে, সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। মাহফুজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একবার আমার সাথে কথা বলো। এই মাহফুজ, একবার উঠে দেখো, আমি তোমার কাছে বসে কাঁদছি। তোমার কি একটু মায়া হয় না আমাকে কাঁদতে দেখে? একটিবার আমার সাথে কথা বলো না। এই মাহফুজ, উঠে দেখো না একবার। কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। আমার নিথর দেহ মাটিতে পড়ে আছে, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। আমার ছেলেরাও সমানে কেঁদে যাচ্ছে। এই মাহফুজ, ওঠ না একবার, দেখ আমি তাহসিন, তোর প্রাণের বন্ধু। তুই তো আমার প্রাণের ভাই, একবার কি আমার সাথে কথা বলবি না? কিন্তু তবুও আমার কোনো সাড়া নেই। এবার তাহসিন আমার বুকের সাথে কান লাগিয়ে দেয়, আমি নিঃশ্বাস নিচ্ছি কিনা দেখার জন্য। বুকের সাথে কান লাগানোর পরই তাহসিন ছিটকে কয়েক হাত দূরে সরে যায়। এই মাহফুজ, তুই শ্বাস নিচ্ছিস না কেন? তুই মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এটা শোনার পর তাসফির কান্নার গতি আরো বেড়ে যায়। বিজয় সাহেবও কেঁদে যাচ্ছে। তাসফি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে বিজয় সাহেব অবাক হয়ে যায়। বিজয় সাহেবের যা বোঝার বুঝে যায়। আমার নিথর দেহ পড়ে আছে, সবাই সমানে কান্না করে যাচ্ছে। তাসফি তো পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হঠাৎ আমি জোরে শ্বাস নিয়ে উঠি। এটা দেখে সবাই প্রচন্ড খুশি হয় যে আমি বেঁচে আছি। এই তোরা গাড়ি নিয়ে আয়, মাহফুজকে হাসপাতালে নিয়ে চলুন এক্ষুনি। তাসফি তো আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। তারপর আমাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সারা রাস্তা তাসফি আমাকে জড়িয়ে ধরেই রেখেছে। হাসপাতালে নেওয়ার পর আমাকে অপারেশন রুমে নেওয়া হয়। পুরো হাসপাতালে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে। হাসপাতালে এক ফোঁটা জায়গাও বাকি নেই। আমার ছেলেরা কেঁদে চলেছে। তাহসিন অপারেশন রুমের বাইরে পায়চারি করছে। বিজয় সাহেব দেখে তার মেয়ে কাঁদছে। এটা দেখে তাসফিকে বলে, কিরে মা, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি তার বাবার কথা শুনে অবাক হয়ে তাকায়। তার বাবা কেমন করে বুঝলো? কিরে মা, বল, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি এবার আর সামলাতে পারলো না নিজেকে। বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। হ্যাঁ বাবা, আমি মাহফুজকে অনেক ভালোবাসি। মাহফুজের মন অনেক ভালো। মাহফুজও আমাকে ভালোবাসে। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, অনেক বেশি। মাহফুজও আমাকে ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি মাহফুজকে আমার কাছে ফিরিয়ে দাও। কাঁদিস না মা, তোর কান্না যে আমার সহ্য হয় না। চিন্তা করিস না, আল্লাহ নিশ্চয় মাহফুজকে ভালো করে দেবেন। তাসফি তার বাবার কোলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। এর মধ্যে ডাক্তার এসে বলে যে আমার ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, না হলে আমাকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, কারণ মাহফুজ আর আমার রক্তের গ্রুপ একই। দুইজনেরই
ও পজিটিভ। কিন্তু 1 ব্যাগ তো হবে না, 2 ব্যাগ লাগবে। তখনই তাসফি উঠে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব। আপনারা দুইজনই আমার সাথে আসুন, আপনাদের রক্ত নিতে হবে। তারপর ডাক্তার রক্ত নিয়ে আবার অপারেশন থিয়েটারে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়। তখনই সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, রোগীর কি অবস্থা? ভালো আছে তো? একটুর জন্য বেঁচে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। চাকুটা পেটের অনেক গভীরে চলে গিয়েছিল। আমরা কি এখন দেখা করতে পারবো রোগীর সাথে? না, এখন নয়, রোগীর এখনও জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। বলে ডাক্তার চলে যায়। তারপর সবাই বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর নার্স এসে বলে যে আমার জ্ঞান ফিরেছে, এখন রোগীর বাড়ির লোক দেখা করতে পারবে। তারপর তাহসিন আমার কাছে যায়, দেখে আমি শুয়ে আছি, পেটে ব্যান্ডেজ করা। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কিন্তু রাজদের কি খবর? সবগুলো লাশ গুম করে ফেলেছি, কেউ খুঁজে পাবে না। আমি আর তাহসিন কথা বলতে থাকি। তখনই তাসফি ভেতরে আসে। তাসফিকে দেখে তাহসিন বলে, দোস্ত, সুস্থ হলে ট্রিট দিস, এখন ভাবির সাথে কথা বল। বলে তাহসিন চলে যায় ক্যাবিনের বাইরে। তারপর তাসফি এসে আমার কাছে বসে, আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি খেয়াল করি তাসফির চোখ দুটো ফুলে গেছে। আমি বুঝতে পারি তাসফি এতক্ষণ কেঁদেছে, আবার এখনো কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? এই তো দেখো, আমি বেঁচে আছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? ধুর পাগলি, কি যে বলো না, আমি তো বেঁচে আছি, এখন আবার আমাকে নিয়েই বেঁচে থাকবা। এখন কান্না থামাও তো দেখি, একবার হাসো তো কলিজা, তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। আমি তাসফির চোখের পানি হাত দিয়ে মুছে দেই। তারপর তাসফি হেসে দেয় আর আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজায় কেউ একজন কাশি দেয়। আমি তাকিয়ে দেখি তাসফির বাবা দাঁড়িয়ে আছে। তাসফি নিজের বাবাকে দেখে লজ্জায় আমাকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। বিজয় সাহেব এসে আমার পাশে বসে, তারপর আমার দিকে তাকায়। আমি নিচের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি যে আমাকে মনে হয় অপমান করবে এখন। মাহফুজ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? আমি অবাক হয়ে তাকাই বিজয় সাহেবের দিকে। উনি কেমন করে জানলেন? না মানে আঙ্কেল, আমি... থাক, আর মানে করতে হবে না। তাসফি, আমার কাছে সব কিছুই রয়েছে। আমি তখন তাসফির দিকে তাকালাম, দেখে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। মনে মনে বললাম, কত বড় ফাজিল, ওর বাবার কাছে সব বলে দিয়েছে। কিন্তু মাহফুজ, আমার একটা বিষয়ে খটকা লাগছে। জি আঙ্কেল, কোন বিষয়ে? রাজের মতো এত বড় মাফিয়াকে মারা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আর তুমি মেরে ফেললে। আর তোমার সাথে এত ছেলে পুলে কিভাবে? আসলে তুমি কে বলো তো? আঙ্কেল, আমি আবার কে হতে যাব? আমি আপনার বডিগার্ড। না, এটা তোমার আসল পরিচয় নয়, তুমি অনেক বড় কিছু। প্লিজ আমার কাছ থেকে লুকিও না, বলো প্লিজ। আমি আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝছি না। আমার পরিচয় জানলে হয়তো উনি আমাকে কখনোই মেনে নেবেন না। কি হলো, বলছো না কেন? দেখো, তোমার সাথে আমার মেয়ের জীবনে জড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি হলাম কিং অফ মাফিয়া, আর সমস্ত মাফিয়ার দলই আমার হাতে তৈরি। রাজও আমার মাফিয়ার দলে কাজ করত, কিন্তু আমার আগের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। যদিও আমি কিং ছিলাম, তবুও এসব ঝামেলা থেকে বাদ ছিলাম। তোমার আগের জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমার মেয়ের জীবনে আসার আগে তোমার পরিচয় আর পরিবার সম্পর্কে আমাকে বলো প্লিজ। হ্যাঁ বলবো, আমার পরিচয় আর লুকাবো না। তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক, কয়েক বছর আগের কথা। বাবা মা আর একটা বোন নিয়েছিল আমাদের সুখের সংসার। আমাদের দিনগুলো খুব সুখের মধ্যে দিয়েই কাটছিল। বাবা ছিলেন বড় একজন ব্যবসায়ী, আর বোনটা স্কুলে পড়তো। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটি, বন্ধুবান্ধব, আড্ডা, পরিবার সবকিছু নিয়েই আমার নিত্য দিনগুলো ছিল অসাধারণ। সবসময় ছোট বোনের সাথে ঝগড়া করতাম, আর ছোট বোন আমার সাথে না পেরে কেঁদে দিত। তখন আমার দায়িত্ব হতো ছোট বোনের কান্না থামানো। আর বাবা মায়ের ভালোবাসা তো আমাদের ভাই বোনের উপর সবসময় ছিল। তো এভাবেই আমি সুখের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করছিলাম। একদিন কলেজে বসে ক্লাস করছিলাম, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ছেলেদের ডেকে নিয়ে যায় একটা মিছিলে। আমি কখনো এইসব মিছিলে যাইনি, কিন্তু সেদিন প্রিন্সিপাল এসে সবাইকে যেতে বলায় মিছিলে যেতে হলো। প্রিন্সিপালের একজন নেতার সাথে আমার একটু পরিচয় ছিল, আমি তাকে ভাই বলে রাখতাম। ওই ভাই আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু আমি রাজি ছিলাম না। তবুও ভাইটি এমনভাবে বললেন যে আমি তাদের দলে যোগ হয়ে গেলাম। এই বিষয়টি আমার বাবার কানে পৌঁছে গেল। বাবা আবার এইসব দল করা পছন্দ করতেন না। কলেজ শেষে বাড়ি যেতেই বাবা আমাকে অনেক বকা দিল। আমার আর কি করার ছিল, বাবার বকা শুনে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার বোন আসলো। ভাইয়া, তুমি ওইসব দলে কেন যোগ দিলে? প্লিজ তুমি ছেড়ে দাও এইসব। তাইবা আমার বোনের নাম। দেখি রে আপু, কি করা যায়, আজই তো যোগ দিলাম, ভালো না লাগলে ছেড়ে দিব। তুই এখন যা আপু, আমি রেস্ট নিব। তারপর তাইবা চলে যায়, আর আমিও শুয়ে পড়ি। এভাবে দিন যেতে লাগলো, আর আমারও রাজনীতি ভালো লেগে যায়। তবে আমি পড়ালেখার পাশাপাশি রাজনীতি করতে লাগলাম, কিন্তু এজন্য বাবা আমার প্রতি নারাজ ছিলেন। মাও আমাকে এসব ছেড়ে দিতে বলে, কিন্তু আমি ছাড়তে পারিনি। এর মধ্যে আমি আমার বন্ধু তাহসিনকে আমার দলে নিয়ে নিই।
আস্তে আস্তে আমি আর তাহসিন পুরোপুরিভাবে মিশে যাই ওই দলে। আমাদের দুজনেরই মেধা ছিল অনেক, যার কারণে অনেক সহজেই যে কোনো কাজ করে ফেলতাম। আমাদের এই যোগ্যতা দেখে ছাত্রলীগ নেতার মন গলে যায়, আমাদেরকে তার ডান আর বাম হাত বানিয়ে নেয়। এভাবেই দুজন উপরে উঠতে থাকি, কিন্তু আমাদের গতি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা আরও কঠিন কাজগুলো করতে লাগলাম। আমার আর তাহসিনের মধ্যে রাজনীতি এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমরা এর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নেতাদের দৃষ্টিতে পড়তে লাগলাম। সবাই এক পর্যায়ে আমাকে আর তাহসিনকে সবগুলো কাজে নিতে লাগলো। কিছুদিন পর আমার কাজ দেখে বড় একজন নেতা খুশি হয়ে গেল আর আমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে দিল। আমিও তাহসিনকে আমার ডান হাত করে নিলাম, কিন্তু আমার বাবা আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল। একদিন ডেকে বলল, মাহফুজ, তুই যদি এই রাস্তা থেকে সরে না আসিস তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। কিন্তু কে শোনে কার কথা? রাজনীতিতে ঢুকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম, তাই বাবার মুখের উপর বলে দিলাম যে তোমার ঘরে না থাকলে আমার কোনো সমস্যা নেই, বলে রুমে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের বিপক্ষ দলের নেতার ভাই আসিফ তাহসিনকে মেরেছে। এটা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার ছেলেদের ফোন করে বললাম যে যেখানেই আসিফকে দেখতে পারবি আমাকে জানাবি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। এরই মধ্যে একজন ফোন করে বলল যে আসিফ চৌরাস্তায় মরে আছে। তখনই খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। গিয়ে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি তখনই গিয়ে আসিফকে মারতে শুরু করলাম। আমার এতটাই রাগ হয়েছিল যে মারতে মারতে আসিফকে মেরেই ফেলেছিলাম। আর এই খবরটা চলে গেল আসিফের ভাইয়ের কাছে। তারপর আসিফের ভাই আমাকে মারার জন্য আমার বাড়ি যায়, কিন্তু আমাকে না পেয়ে পুরো বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে আসে। বিকেলে আমি বাড়িতে গেলে আমার মাথা তো পুরো ঘুরে যায় বাড়ির এই অবস্থা দেখে। তখনই বাবা আমার সামনে আসে। বাবা, একবার আমাকে বলো এই অবস্থা কে করেছে? তাকে আমি জীবিত রাখবো না। তুই আমার ছেলে হতে পারিস না। তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে আমি মানুষ করতেছি এতদিন ধরে। একজন খুনি কখনো আমার ছেলে হতে পারে না। আজ থেকে তোকে আমি ত্যায্যপুত্র ঘোষণা করলাম। তুই এক্ষুনি বাড়ি থেকে চলে যাবি। তখন বাবার কথাগুলো যেন আমার কলিজা ছিঁড়ে দিয়েছিল। ঠিকই তো, আমি একজন খুনি। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তায় একটা চায়ের দোকানে গেলাম। গিয়ে দেখি তাহসিনও আমার মতো চায়ের দোকানে বসে আছে। কিরে তাহসিন, এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? দোস্ত্রী, এইসব ঝামেলায় জড়িয়েছি বলে আমাকে বাড়ি থেকে বাবা অনেক অপমান করে বের করে দিয়েছে। তাহসিনের কথায় তখন মৃদু হাসলাম যে ওর আর আমার অবস্থা একই রকম। তারপর দোকান থেকে বের হয়ে আমাদের নেতার কাছে গেলাম, যার আন্ডারে আমরা কাজ করতাম। কিন্তু সেই নেতা আমাদেরকে খুনির অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেখানেও আমাদের জায়গা হলো না। একবার মনে করলাম বাড়িতে ফিরে যাই, কিন্তু তখন মনে পড়লো যে বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর আর কি করার? আমার আর তাহসিনের কোনো জায়গাতেই আশ্রয় জুটল না। তখন উপলব্ধি করতে পারলাম যে পরিবারের ভূমিকা কতটুকু। এই নেতারা শুধু তাদের স্বার্থের জন্য আমাদেরকে গরুর মতো খাটায়। তখনই আমি প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক আমি মাফিয়াদের কিং হব, নিজেই নিজের মাফিয়ার দল তৈরি করব। আর যারা আমাদের সাথে প্রতারণা করছে বা করবে একটাকেও জীবিত রাখবো না। তখন আমি আর তাহসিন রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। অনেক অসহায় হয়ে পড়লাম আমরা দুজন। প্রত্যেক দিন নিজেদের খাবার জোটাতে কষ্ট হয়ে যায়। বেঁচে থেকেও মারা যেতে লাগলাম দুজনে। কিন্তু এভাবে আর কতদিন চলবো? পেট তো চালাতে হবে, তাই কাজের সন্ধানে বেরিয়ে গেলাম দুজন। কিন্তু ভালো কোনো কাজ পেলাম না। অবশেষে পেটের দায়ে খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেলাম। সব রকমের খারাপ কাজই করতে লাগলাম। এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমরা করতাম না। চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত করতে লাগলাম। এক পর্যায়ে মাফিয়াদের দলের সাথে যুক্ত হয়ে গেলাম দুজনে। এখানেও আমাদের কাজের গতি দেখে উপরের লেভেলে পাঠানো হলো। কিন্তু আমি তো আগেই ভেবে রেখেছি যে আমি নিজের দল তৈরি করব। আমি আমার নিজের গতি মতো এগোতে লাগলাম, আর তাহসিন তো আমার সাথে আছেই। তারপর থেকে বড় বড় নেতাদের সাথে কাজ করতে লাগলাম, আর গোপনে কৌশলে মাফিয়ার ক্রুদের আমাদের দলে আনতে লাগলাম। তাহসিনকে এখানেও আমার ডান হাত বানালাম। কিছুদিন পর আমার বিশাল একটা দল হয়ে গেল। আমি যেই মাফিয়ার দলে কাজ করতাম তার সমস্ত ক্রুকে আমার দলে নিয়ে আসলাম। তখন ওরা শুধু উপরেই মাফিয়ার দলে কাজ করতে লাগলো, কিন্তু ভেতরে আমার আন্ডারে কাজ করতে শুরু করলো। এভাবেই প্রচুর বুদ্ধির সাথে কাজ করে আমি আন্ডারগ্রাউন্ডের মাফিয়া কিং হয়ে উঠলাম। কিন্তু কিভাবে যেন বড় বড় মাফিয়ার আন্ডারগ্রাউন্ডের লিডার আমার বিষয়টা জেনে গেল। আমাকে দেখে বড় মাফিয়ার দলগুলো পাঙ্গা নিতে আসলো, কিন্তু আমার দলের সাথে পারলো না। তারপর সব কয়টা মাফিয়ার ক্রুকে বন্দি করে আমার দলে নিয়ে আসলাম। আস্তে আস্তে দেশের সব মাফিয়াকে নিজের আয়ত্তে আনলাম। তারপর হয়ে গেলাম কিং অফ মাফিয়া। নিজেকে আত্মগোপন করে মাফিয়া টিম পরিচালনা করতে লাগলাম। তারপর পরিচয় হলো সিফাত ভাইয়ের সাথে। সিফাত ভাই ছিল অনেক বড় একজন মাফিয়ার নেতা। এভাবেই দিন যেতে লাগলো। কিন্তু একদিন মা বাবা আর বোনটার কথা খুব মনে পড়ে গেল। নীরবে কাঁদলাম তাদের জন্য। কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল অতীতের সেই কথা, যাদের জন্য পরিবার থেকে আলাদা হতে হয়েছে তাদেরকে আমি ছাড়ব না। তারপর আমার ছেলেদের পাঠিয়ে আসিফের বড় ভাইকে আমার কাছে নিয়ে আসলাম।
আমাকে দেখেই চিনে ফেললো। তারপর ওইটাকে কতল করলাম। এরপর যে নেতা আমাদের খুনি অপবাদ দিয়েছিল তাকেও কতল করলাম। এভাবেই শান্ত হলাম ওদেরকে মেরে। কিন্তু আমার এভাবে মাফিয়া হয়ে থাকতে ভালো লাগছিল না। নিজের একটা আলাদা পরিচয় বানানোর জন্য আপনার কোম্পানিতে চাকরি নিলাম, আর এখন আপনার বডিগার্ড হয়ে আপনার সামনে শুয়ে আছি বলে আমার অতীত শেষ করলাম। তাকিয়ে দেখি আঙ্কেল আর তাসফির দুজনেই কাঁদছে। মেহফুজ, আজই তোমার পরিবারকে এখানে আনবে। আমি আগামী সপ্তাহে তোমার আর আমার মেয়ের বিয়ে দেবো। জি আঙ্কেল। পরের দিন সকালে তাহসিনকে পাঠালাম আমার আর ওর পরিবারকে নিয়ে আসতে। বিকেলেই তাহসিন নিয়ে চলে আসলো সবাইকে। আমার বাবা সবকিছু শুনে আমাকে বুকে জড়িয়ে নিলেন। তাহসিন ওর পরিবারের সাথে এক হয়ে গেল। আগামী সপ্তাহে আমার আর তাসফির বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। সবকিছু আবার আগের মতোই হয়ে গেল। আমার বোনটাও নিজের ভাবিকে পেয়ে খুব খুশি হলো। 2 বছর পর আমার আর তাসফির জান্নাতি হুরের মতো একটা মেয়ে হলো। সবাই ভালোবেসে মেয়ের নাম দিল লামিয়া। এখন দুজন মিলে আমাদের পরিটাকে নিয়ে ব্যস্ত আছি। আর এইভাবেই সমাপ্ত হলো আমাদের জীবনের কাহিনী।